আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য। বেনজির আহমেদকে নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। সাবেক আইজিপি, সাবেক র্যাব প্রধান, 2021 সালের ডিসেম্বর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন প্রাপ্ত ব্যক্তি। বেনজির অনেক কিছু করেছেন, কিন্তু অনেকের মুখে প্রশ্ন, বেনজিরের আসল বেনিফিশিয়ারি কারা? বা এই যে বেনজিরকে নিয়ে যা হচ্ছে, এতে এক ঢিলে আসলে কত পাখি মারা যাচ্ছে। বেনজির এই বিষয়টি নিয়ে গত প্রায় 1 মাস ধরেই সর্বত্র আলোচনা হচ্ছে। আমার এই ভিডিওতে আপনারা এই বিষয়ে কিছু আলোচনা শুনেছেন, এবং আজকে আমি এমন কিছু পয়েন্টে কথা বলতে চেষ্টা করব যা এই বিষয়ে বিপুল আলোচনা হওয়ার পরেও অনেকের নজর এড়িয়ে গেছে। প্রথম কথা হলো, বেনজিরকে ধরার মধ্য দিয়ে সরকার যে বার্তা দিতে চাইছে তা জনগণ গ্রহণ করছে না। কারণ এই সরকারের জনগণের বিশ্বাসের সম্পর্ক পরপর 3টা নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে অনেকখানি ভেঙে গেছে, এবং এই আস্থার সংকট তৈরি হচ্ছে সরকারের নানা প্রতিষ্ঠানের সঙ্গে। ফলে পুরো বিষয়টাকে সরকারের সাজানো নাটক বা কৌশলের অংশ হিসেবে অনেকেই দেখছেন। আমরা এর আগে ক্ষমতার চায়না মডেল নিয়ে কথা বলেছি। তাতে দেখা যায় যে ক্ষমতার নিয়ন্ত্রণ বজায় রাখতে বা ঝুঁকি কমাতে অনেক সময় এই ধরনের অগণতান্ত্রিক দেশে সরকারের মদদে, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ বা বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আবার কখনো সরকারের খুব পাওয়ারফুল লোকদের ভিলেন বানিয়ে সরকারের ক্ষমতার সুপ্রিম বডি বা মূল স্তম্ভকে অটুট রাখবার কৌশল নিতে হয়। এটাকে কোনো কোনো বিশ্লেষক আওয়ামী বিরোধী, আওয়ামী রাজনীতির একটা প্রক্রিয়া হিসেবে দেখেন। আমার পয়েন্ট অন্য জায়গায়, সেটা হলো বেনজিরকে নিজেকে কুরবানি দিলেন। ঈদের আগেই নিজেকে কুরবানি দিয়ে দিলেন কোন বিবেচনায়? বেনজির এই সরকারের কতটা প্রোটেক্ট করেছেন, এই সরকারকে কত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তা সবাই জানেন। তার চাকরি থাকাকালীন সময় ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখেও জনগণ তা বুঝতে পারতেন। আর ওনার ক্ষমতার অপব্যবহার করে অন্যায় করা, 2 হাতে সম্পদ বানানো সাংবাদিক মহলে ওপেন সিক্রেট বিষয় ছিল, কিন্তু এটা নিয়ে সংবাদ করবার মতো অবস্থা মিডিয়ার ছিল না। এবং একথা সম্প্রতি ডেইলি স্টার সম্পাদক, যিনি নোয়াবের সভাপতি, তিনিও একটা অনুষ্ঠানে বলছিলেন যে তারা সাহস করেননি। যদিও আমি মনে করি যে সংবাদ মাধ্যমের সেই সাহস থাকা উচিত ছিল। সাংবাদিকতা করবেন, ঝুঁকি নেবেন না, সেটা তো হয় না। তো আমরা প্রথম সংবাদ হতে দেখলাম সরকারপন্থী একটি মিডিয়াতে, তারপরে ক্রমে এটা জাতীয় সংবাদের বিষয় উঠলো, এবং মনে রাখতে হবে ততদিনে তিনি অবসরে চলে গেছেন। ফলে ওনার 2 রকম ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। এক, চাকরিতে থাকা অবস্থায় ওনার ভূমিকা, সেটা উনি নিজেও বিভিন্ন সময় বলেছেন। পুলিশও মনে করত 2018 নির্বাচনের পরে এই সরকারের ক্ষমতা প্রলম্বিত করবার প্রধান কৃতিত্ব পুলিশের। সেটা পুলিশের আচার আচরণে কিন্তু প্রকাশ পেত। সেই আচরণ এখনো পাল্টে গেছে তা মনে করবার কোনো কারণ নেই। গ্রেপ্তার বাণিজ্য থেকে শুরু করে ক্রস ফায়ার বাণিজ্য সবই আমরা দেখেছি, এবং এখনো ঘুষের জন্য পিটিয়ে হত্যা বন্ধ হয়নি। সম্প্রতি যশোরের অভয়নগর থানায় পুলিশ হেফাজতে আফরোজা বেগম, যার বয়স ছিল 40, নামের এক নারী মারা গেছেন। পরিবারের অভিযোগ হচ্ছে ঘুষের দাবিতে তাকে পুলিশ নির্যাতন করে হত্যা করেছে। যা হোক, যেটা বলছিলাম যে বেনজির 2 রকম ভূমিকা বা ব্যবহার আমরা দেখতে পেয়েছি বেনজির আহমেদের। একটা চাকরিকালীন সময়, আর একটা দেখেছি অবসরকালীন সময়ে। এটা কেন বলছি? কারণ প্রথমবারের মতো দেশের মিডিয়াতে বেনজির বিষয়ে খবর আমরা দেখতে পেলাম সরকারপন্থী হিসেবে পরিচিত একটি পত্রিকার মাধ্যমে। তারপরে জানা গেল তাদের সাথে বেনজিরের ব্যবসায়িক সমস্যার সূত্র ধরে তাকে নিয়ে এমন সংবাদ সামনে চলে এসেছে। এখন কথা হচ্ছে, যাদের সাথে দ্বন্দ্ব তারাও প্রকাশ্যে সরকারকে সমর্থন দিয়েছেন। আর বেনজির সরাসরি সরকারকে ক্ষমতায় রাখতে পুরো প্রশাসনকে নিয়ে, বিশেষ করে পুলিশ প্রশাসনকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন। ফলে সরকারের স্বার্থ রক্ষায় কারো ভূমিকা কারো চেয়ে গৌণ, এটা মনে করবার কোনো কারণ নেই। আর তাদের মধ্যে কোনো বিবাদ থাকলেও ক্ষমতার স্বার্থ রক্ষার জন্য তা মিটিয়ে ফেলা একটা ফোন কলের মামলা, সেটা ঘটা করে সামনে এনে ইস্যু বানানোর বিষয় নয়। কাজে এটা মনে করবার সঙ্গত কারণ রয়েছে যে পুরো ঘটনাটাই পরিকল্পনা মাফিক এগিয়েছে। আধুনিক যুগে সেন্সর করবার একটা অন্যতম প্রক্রিয়া হলো নন ইস্যুকে ইস্যু করা। বিখ্যাত দার্শনিক উম্বার্তো একো মনে করেন, কোন ঘটনা মাত্রা অতিরিক্ত প্রচারের আলোতে নিয়ে এসে মূল পয়েন্ট থেকে জনগণের মনোযোগ সরিয়ে ফেলা যায়। এটা স্বৈরাচারী আমলের সেন্সর প্রক্রিয়ার একটা কমন বৈশিষ্ট্য। ফলে সরকারের জন্য এটা কোনো ইস্যুই নয়, বরং ইস্যু বানানোর মাধ্যমে কোনো পয়েন্ট আড়ালে চলে যাচ্ছে, কোন পয়েন্ট আড়ালে চলে যাচ্ছে তা বুঝতে পারা জরুরি বলে মনে করি। কাজে এটা মনে করবার যৌক্তিক কারণ আছে যে এই খবর হুট করে মিডিয়ার আবিষ্কার না, এটা একটা সিদ্ধান্তের ব্যাপার। যেহেতু বেনজির আহমেদের আনুগত্যের প্রশ্নাতীত ফলে
তার চাকরিকালীন ও অবসরকালীন উভয় সময়ে ওনার সর্বোচ্চ ব্যবহারটা একটা সিদ্ধান্তের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে বলেই অনেকে মনে করছেন। কেন এমনটা মনে করবার কারণ তৈরি হলো? ওনাকে নিয়ে খবর প্রচারের 1 মাসের বেশি সময় পরেও আইনের আওতায় আনা তো দূরের কথা, ওনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শত কোটি টাকা তুলে নেওয়ার পরে আমরা দেখলাম ওনার অ্যাকাউন্টে জব্দ করবার খবর চাউর হচ্ছে। ওনাকে এবার ধরা হবে এমন একটা আশঙ্কা কারো কারোর মধ্যে ছিল। যখন মনে হচ্ছিল যে তাকে ধরা হতে পারে, এখন ধরে অবস্থা, এমন অবস্থা চলছে। আইনের চোখে সবাই সমান, অপরাধী যতই শক্তিশালী হোক পার পাবে না, এমন বক্তব্য যখন ব্যাপকভাবে প্রচার হচ্ছে তখন জানা গেল তিনি দেশে নেই। এর মধ্যেই তিনি দেশ ছেড়েছেন। দেশ ছেড়ে কোথায় আছেন তাও সরকারি দলের মন্ত্রীরা জানেন না বলে মিডিয়াকে বলেছিল। পরে যখন সাংবাদিকরা মনে করিয়ে দিলেন এটা জানতে পারা তো খুবই সহজ, ইমিগ্রেশনের একটা খবর নিয়েই সব বের হয়ে আসবে, তখন জানা গেল তিনি দেশে নেই। আর কোন দেশে আছেন তাও স্পষ্ট করে বলছে না সরকার। তাহলে চাকরিকালীন সময়ে তিনি যেমন সরকারের উপকার করেছেন, এখন অবসরে গিয়েও উপকার করছেন বলতে হবে। পুরো প্রক্রিয়াটাই একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হয়েছে বলে মনে হচ্ছে। এটা অনেকটা সাউন্ড গ্রেনেড ফাটানোর মতো বিষয় বা ফলস ফায়ার অপারেশন বলতে পারেন। সরকার এই যে ব্যাপক অ্যাকশন মোডে আছে, তাও নিজের খুব অনুগত লোকটির উপর এই সংবাদ বিপুলভাবে প্রচার হওয়ার বহুমুখী ফায়দা আছে। সাধারণ মানুষ এইসব অ্যাকশন দেখে ভরকে যাবে, কনফিউজড হয়ে যাবে। একদল মনে করতে থাকবে সরকার আসলেই কঠিন হয়ে গেছে, আরেক দল মনে করবে সরকারের ক্ষমতায় থাকা সুপ্রিম বডি এত খারাপ না, খারাপ হলো তাদের কোলাবোরেটর গুলো অর্থাৎ সহযোগীরা। ফলে আসল জায়গায় নজরে দেওয়ার সুযোগ তৈরি হওয়ার আগেই একের পর এক ইস্যুর চাপে এগুলো মুখরোচক গল্পে পরিণত হয়ে শেষ হয়ে যাবে। অন্যদিকে এক বেনজিরকে বলির পাঠা বানিয়ে অগণিত বেনজিরকে আড়ালের যে সুযোগ, তাও এতে সহজেই তৈরি হবে। মনে রাখতে হবে এই সময় বেনজির এক্সেপশনাল কোনো কেস না, এটাই এখন ক্ষমতার সাথে থাকা বেশিরভাগদের প্রবণতা। সেই ক্ষেত্রে বেনজির হয়তো সবার জন্য সেভিয়ার বা রক্ষা কবচ হিসেবে নিজেকে স্যাক্রিফাইস করছেন। এই পয়েন্টে ওনার সহযোগিতা ক্রিমিনালদের চোখে তিনি বীর হিসেবে সম্মানিত হবেন, এটা আশা করাই যায়। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে, এক বেনজির ছিলে ক্ষমতাসীনরা কয় পাখি শিকারের সুযোগ নিচ্ছেন? আরো একটি বিষয়ের দিকে অনেকে দৃষ্টি দিতে যাচ্ছেন, সেটা হলো সরকারের ক্ষমতার সহযোগীদের একটা বার্তা দেওয়ার জন্য এটা ভালো কৌশল হতে পারে। তারা যেন সুপ্রিম অথরিটির চেয়ে নিজেদের বেশি ক্ষমতাবান মনে না করেন, সেটা মনে করিয়ে দেওয়ার একটা সুযোগ এতে পাওয়া গেল। কয়েকদিন আগে রাশিয়াতেও আমরা দেখেছি পুতিন নিজের ঘনিষ্ঠ লোকদের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন, পররাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করেছেন, অনেক উচ্চ পদস্থদের গ্রেফতার করেছেন দুর্নীতির দায়ে। এটা করবার জন্য তিনি রুশ জনগণের কাছ থেকে ভালোই বাহবা পাচ্ছেন। এখন কথা হচ্ছে, বাংলাদেশ থেকে তো অনেকেই অনেক মডেল নকল করে, অনেক বড় দেশও আছে তার মধ্যে। যেমন কিছুদিন আগেই অরবিন্দ কেজরিওয়াল ভারতে বলেছেন যে বাংলাদেশকে কপি করছে বা পাকিস্তানকে কপি করছে ভারত, বিশেষ করে মোদী সরকার। অনেকে রসিকতা করে বলছেন যে পুতিনও হয়তো এটা বেনজির কেস থেকে অনুপ্রাণিত হয়ে করেছেন। যাই হোক, বেনজির ইস্যুকে যেভাবে দেখেন না কেন, অনেকেই মনে করেন এতে ক্ষমতাসীনরাই বেনিফিট পাচ্ছে, আর বেনজির তো বেনিফিট পাওয়ার নিশ্চয়তার মধ্যেই আছেন দেখি ধরাছোঁয়ার বাইরে। ওনার বিচার অনেকটা গাছের গোড়া কেটে আগায় পানি ঢালার মতো অবস্থা। জনগণের ভোটের অধিকার যেখানে থাকে না, সেখানে আইনের শাসনের বক্তব্যই শুনতে পাওয়া যায়, বাস্তবে আইনের শাসনের দেখা পাওয়ার কোনো সুযোগ থাকে না। ফলে বেনজির আহমেদ বেশ আরামেই থাকবেন, এটা সহজেই অনুমান করা যাচ্ছে। তিনি এখন কোথাও নেই, আছেন কেবল মিডিয়ার সংবাদে আর মানুষের গল্পে। ফলে এই ঘটনায় এক ঢিলে অনেক পাখি শিকারের আয়োজন যেমন চোখে পড়ছে, তেমনি সবার জন্যই উইন উইন সিচুয়েশন দেখা যাচ্ছে। এতক্ষণ আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।